হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আলোক বিজ্ঞান কিংবা অপটিক্স যে ইউনিট রয়েছে সেই ইউনিট অর্থাৎ ইউনিট 6 এর 5th চ্যাপ্টার অর্থাৎ আলোকীয় যন্ত্রাদি কিংবা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট শুরু করছি এই ভিডিওর মাধ্যমে। তো এই চ্যাপ্টারটা একটু অন্য রকমের চ্যাপ্টার, অর্থাৎ স্টার্টিং পার্টটা যেখানে চোখের গঠন রয়েছে তোমরা দেখতে পারো পেজ নাম্বার 718 তে। তো কিছুটা জীবন বিজ্ঞানের জিনিসগুলো রয়েছে, বায়োলজি পোর্শন রয়েছে, তো সেটা বায়োলজি তোমাদের একটু হেল্প আউট করবে। তো তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেগুলোকে আমি পয়েন্ট আউট করে একটা লিস্ট করেছি, এবং সেখানে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমাদের ফিজিক্স পরীক্ষাতেও আসে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নেব বায়োলজিতে থাকলেও। তার আগে একটু বলি যে এই চ্যাপ্টার যে নাম রয়েছে আলোকীয় যন্ত্রাদি অর্থাৎ অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটার গুরুত্ব কিংবা এটা কেন প্রয়োজনীয়। দেখো, আমাদের সামনে থাকা কোনো জিনিস এবং অনেক দূরে থাকা যে জিনিস আমরা দেখতে তো পাচ্ছি, কিন্তু একদম কাছে থাকা জিনিস কিংবা একেবারে দূরে থাকা জিনিস সেটা কিন্তু বাস্তবে আমাদের কিন্তু দৃষ্টিগোচর হয় না, আমরা পরিষ্কার কিংবা স্পষ্ট সেটা দেখতে পাই না। তো এই জন্য আমরা কি করি না, বিভিন্ন যন্ত্রের সাহায্য নিই, অর্থাৎ আলোকীয় যন্ত্রের সাহায্য নিই। যেরকম ধরো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিচ্ছি খুব ক্ষুদ্র জিনিস দেখার ক্ষেত্রে, সেরকম টেলিস্কোপ কিংবা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্য নিচ্ছি খুব দূরের জিনিস দেখার ক্ষেত্রে। তো আলোকীয় যন্ত্র দিয়ে এই কাজটা করে। কিন্তু আমাদের চোখ, মানব চোখ কিন্তু একটা প্রাকৃতিক আলোকীয় যন্ত্র, আর এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জটিল। এর গঠন কিন্তু খুব একটা সহজ নয়। নর্মাল ক্যামেরা যেরকম আমরা বিভিন্ন ক্যামেরা আছে ফোনের হোক কি ডিজিটাল ক্যামেরা বলি, ততটা সহজ কিন্তু গঠন নয়। এইবারে তোমরা বইতে 718 পেজ দেখবে। তো এই ক্ষেত্রে মানুষের চোখের গঠন রয়েছে, তো তার বিবরণ আমাদের খুব একটা কাজে ফিজিক্সে লাগে না, কিন্তু কয়েকটা পার্ট কিন্তু ফিজিক্সের পরীক্ষাতে এসেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নেবো। বাকিটা তোমরা চাইলে রিডিং দিতে পারো, তোমাদের জীবন বিজ্ঞানের স্কুল লেভেলে পড়া রয়েছে, ক্লাস 10 অবধিও পড়া রয়েছে, আবার এইচএসও তোমরা বায়োলজিতে দেখতে পারো। তো সবচেয়ে প্রথম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অক্ষি লেন্স, বা শুধু লেন্স কিংবা আই লেন্সও বলা হয়। তো এটা কিভাবে তৈরি কিংবা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে স্বচ্ছ এবং নমনীয় পদার্থ দিয়ে তৈরি, এবং এর বক্রতা পরিবর্তন হতে পারে, মানে ফ্লেক্সিবল আর কি। তো ফ্লেক্সিবিলিটির জন্য কিংবা বক্রতা পরিবর্তন হওয়ার জন্য এই কিন্তু নিজের যে ফোকাস দৈর্ঘ্য সেটা কিন্তু পরিবর্তন করে নিতে পারে। তো পরিবর্তন করে নেওয়ার জন্য সে কাছের বস্তু হোক কি দূরের বস্তু হোক, তার সুস্পষ্ট প্রতিবিম্ব কিন্তু আমরা রেটিনায় দেখতে পাই। তো এটা তোমরা একটু মাথায় রাখবে। আর এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই যে চক্ষু লেন্স রয়েছে, তো এর যে প্রতিসরাঙ্ক, এর যে উপাদান যেটা দিয়ে তৈরি যে প্রতিসরাঙ্ক, সেটা কিন্তু নির্দিষ্ট নয়, সেটা কিন্তু একটু ফ্লেক্সিবল, কারণ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হয়। তো মোটামুটি গড় যে প্রতিসরাঙ্ক হচ্ছে কিন্তু 1.45, অর্থাৎ চক্ষু লেন্সের যে উপাদান তার গড় যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে 1.45। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের কর্নিয়া। তো এটা স্বচ্ছ তোমরা জানো, আর এর বক্রতা অন্যান্য অংশের তুলনায় বেশি, এবং এর মধ্য দিয়েই কিন্তু আমাদের চোখে আলো প্রবেশ করে, তোমরা ক্লাস 10এও পড়েছো। এর প্রতিসরাঙ্ক কিন্তু জলের প্রতিসরাঙ্কের ইকুয়াল, অর্থাৎ 1.33। তো এটা তোমরা মাথায় রাখবে। একইভাবে অ্যাক্রোসিমারের ক্ষেত্রেও তাই, তারও প্রতিসরাঙ্ক সেই 1.33। আর তোমরা জানো এটা একটা স্বচ্ছ এবং একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার এবং স্বচ্ছ এবং জলীয় পদার্থ। এছাড়া যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রেটিনা। যেরকম আমরা ক্যামেরা কিংবা কোনো কিছু ছবি তোলার ক্ষেত্রে যে স্ক্রিন কিংবা পর্দাতে ছবি দেখি, তো আমাদের চোখের ক্ষেত্রে সেই পর্দাটাই হচ্ছে কিন্তু এই রেটিনা আর কি। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, এবং চক্ষু নার্ভ কিংবা অপটিক নার্ভের সঙ্গে যুক্ত। তারপরে সেই ইমেজটা তৈরি করার পর আমাদের ব্রেনে পাঠায়, সেখান থেকে আমরা সেই ইমেজের অনুভূতিটা পাই। এরপর দুটো যে জিনিস রয়েছে সেটা হচ্ছে একটা হলুদ বিন্দু রয়েছে, একটা হচ্ছে ব্লাইন্ড স্পট অর্থাৎ অন্ধ বিন্দু, অর্থাৎ এলো স্পট এবং ব্লাইন্ড স্পট। তো এলো স্পট যেটা রয়েছে সেটা হচ্ছে রেটিনার মাঝখানে, তার ব্যাস রয়েছে 2 মিলিমিটার, একে বলা হচ্ছে হলুদ বিন্দু। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বস্তু দেখতে কেমন, তার বর্ণ কেমন, সেইটা কিন্তু নির্ধারণে এর কিন্তু ভূমিকা সবচেয়ে বেশি, খুবই ইফেক্টিভ একটা ভূমিকায় রয়েছে। তো এটা একটু মাথায় রাখবে। আর অন্ধবিন্দু তোমরা জানো, যেখানে আমাদের রেটিনা রয়েছে, যেখানে সে চক্ষু নার্ভগুলো রয়েছে, তো সেই ক্ষেত্রে যেখান থেকে ওই রেটিনা এবং চক্ষু নার্ভ যে চোখে প্রবেশ করছে, সেইখানে এই অক্ষিগোলক যে থাকছে, সেই ক্ষেত্রে সেই যে পয়েন্টটা রয়েছে যেখান থেকে চক্ষু নার্ভটা প্রবেশ করছে, সেই পয়েন্টে কিন্তু যদি কোনো মানে আলো প্রবেশ করে, তো
তো সেই ক্ষেত্রে কিন্তু আলো পড়লেও সেটা কিন্তু আমাদের চোখে কোনো দর্শনের অনুভূতি জাগায় না। এটাকেই আমরা বলি ব্লাইন্ড স্পট কিংবা অন্ধবিন্দু। নেক্সট যেটা আমাদের মাথায় রাখতে হবে শর্ট প্রশ্নের জন্য, সেটা হচ্ছে দৃষ্টি অক্ষ এবং আলোক অক্ষ। তোমরা আগেও পড়েছো যে কোনো বস্তুকে সুস্পষ্টভাবে দেখতে হলে দৃষ্টি অক্ষ বরাবর দেখতে হয়। এবার এই দৃষ্টি অক্ষ এবং আলোক অক্ষ একই বরাবর নয়, এদের মধ্যে মোটামুটি 5 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মতো অ্যাঙ্গেল টিল্ট থাকে, মানে আনত থাকে দুটো আর কি। তো এবার প্রশ্ন হচ্ছে এই দৃষ্টি অক্ষ কি না চোখের যে মণি, তো চোখের মণির মধ্যবিন্দু এবং এই ফোভিয়া সেন্ট্রালিসের যে মধ্যবিন্দু যে সরলরেখায় অবস্থিত সেটাকেই আমরা বলি দৃষ্টি অক্ষ কিংবা ভিজুয়াল অ্যাক্সিস। আর অপটিক্যাল অ্যাক্সিস কি কিংবা যাকে আমরা বলি অপটিক অ্যাক্সিস বলি, অপটিক্যাল অ্যাক্সিস না বলে অপটিক অ্যাক্সিস বলাটাই ভালো। কর্নিয়া এবং অক্ষিগোলক, তো অক্ষিগোলক মানে কি যে অক্ষি লেন্সটা, তাহলে কর্নিয়া এবং অক্ষি লেন্স যে অক্ষ বরাবর অবস্থিত সেটাই হচ্ছে আমাদের আলোক অক্ষ। তো এই দুটো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর এদের মধ্যে অ্যাঙ্গেল যেটা বললাম টিল্ট করে থাকে সেটা হচ্ছে 5 ডিগ্রি টু 7 ডিগ্রি, এটা মাথায় রাখবে। এবারে প্রশ্ন হচ্ছে আমাদের এই চোখের কাজ কি না, তিনটে জিনিস বলবো। আমাদের চোখের কাজের মধ্যে যে উপাদানগুলো আমরা দেখলাম চোখের গঠনের ক্ষেত্রে, যেটা তোমরা পড়েছো বায়োলজিতে, যেরকম ধরো কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, অক্ষি লেন্স এবং আরেকটা যে লিকুইড রয়েছে সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, এরা সকলে মিলে কি করে না চোখ যেটা আমাদের সেটা একটা কিন্তু উত্তল লেন্স, ঠিক আছে, সেটা উত্তল লেন্সের মতোই কাজ করে। তাই টোটাল সিস্টেমটা একটা অভিসারী লেন্সের মতো কাজ করে, অর্থাৎ উত্তল লেন্সের মতো কাজ করে। তাহলে কোনো বস্তুকে যখন আমরা দেখছি তার ইমেজ ফরমেশন হচ্ছে রেটিনাতে, এবারে অপটিক নার্ভের সাথে কি হচ্ছে না সেটা ব্রেনের সাথে কানেক্টেড, তাহলে ব্রেনে কি হচ্ছে না তো একটা ইমেজ তৈরি হচ্ছে। অবশ্যই উত্তল লেন্সের জন্য চোখ যেহেতু মানে চোখের যে চক্ষু লেন্সটা রয়েছে সেটা যেহেতু উত্তল, একটা উল্টানো প্রতিবিম্ব তৈরি হয়, কিন্তু আমরা সোজাই দেখি বস্তুকে, আবার যেরকম আকারের সাইজের ওরকমই কিন্তু দেখি। সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের বিভিন্ন ক্রিয়ার জন্য, খুব কমপ্লেক্স ক্রিয়া, সেই কমপ্লেক্স ইফেক্টের জন্য কিন্তু আমরা সেই উল্টানো প্রতিবিম্বটাকে আবার সোজা করে আমাদের চোখে কিন্তু দেখায়। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমাদের চোখের কিন্তু এই পারফেক্টলি ইমেজটা ফরমেশন করা এটা কিন্তু চোখেরই কাজ, যার জন্য চোখ খুব জটিল প্রক্রিয়ার মাধ্যমে এটা কিন্তু করে থাকে। এবারে প্রশ্ন হচ্ছে যে উল্টানো প্রতিবিম্বকে মস্তিষ্কে বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে আমরা সেটা সোজা দেখি। তোমাদের দেখবে এখানে দুটো টার্ম রয়েছে যেটা পরীক্ষাতে আগে 1 মার্কসে হতো, সেটা হচ্ছে চোখের উপযোজন এবং চোখের অভিযোজন। এবার সবচেয়ে প্রথম রয়েছে যে চোখের উপযোজন। এবারে আমরা কোনো বস্তুকে দেখতে চাইছি, সে কাছে হোক কি দূরে কোনো বস্তু হোক না কেন, এবারে চোখের কাজ কি হচ্ছে সে চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব প্রয়োজন মতো বাড়িয়ে নেওয়া কমিয়ে নেওয়া, অর্থাৎ বক্রতা পরিবর্তন হচ্ছে যেটা আমি একটু আগে বললাম, তার পারফেক্ট একটা ইমেজ কিংবা প্রতিবিম্ব সৃষ্টি করা, সেটা হচ্ছে রেটিনায়, যার ফলস্বরূপ আমরা কিন্তু সেটা দেখতে পাই। তো এই যে কাজ মানে ফোকাস দৈর্ঘ্য চক্ষু লেন্সের পরিবর্তন করা, সে কমানো হোক কি বাড়ানো হোক প্রয়োজন সাপেক্ষে যখন যে জিনিসটা দেখছি আমরা, এই ক্ষমতাটা চোখের রয়েছে, একেই বলা হয় চোখের উপযোজন ক্ষমতা। একে আমরা বলি অ্যাকোমোডেশন অফ আই। তো এটা মাথায় রাখবে তোমরা। যেরকম একটা জিনিস দেখবে তোমাদের বইতে লেখাও রয়েছে, এই যে চোখের উপযোজন ক্ষমতা এটা কিন্তু সীমিত। এটা এরকম বিরাট ব্যাপার নয় যে আমরা অনেক দূরে পরিষ্কার দেখতে পাবো কিংবা অনেক কাছে দেখতে পাবো। যেমন ধরো আমরা চোখ থেকে 25 সেন্টিমিটার অব্দি কিন্তু দেখতে পাই না নর্মাল মানুষের ক্ষেত্রে, ত্রুটি যেখানে নেই যে চোখে, আর সেটাকে আমরা বলে থাকি কি নিকট বিন্দু আর কি। তো এখানে দেখবে তোমাদের বইতেও লেখা রয়েছে উপযোজনের সাহায্যে মানুষ চোখ থেকে 25 সেন্টিমিটার বা তার থেকে দূরের জিনিসকে দেখতে পায়। 25 সেন্টিমিটার পরিষ্কার দেখতে পাচ্ছেন, তারপরের থেকে দেখতে পাচ্ছে। থিওরিক্যালি সেটা কিন্তু অসীম অব্দি দেখার কথা, যেটা বাস্তবে হয় না, কিন্তু থিওরিক্যালি সেটা সম্ভব তাত্ত্বিকভাবে। নেক্সট হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, অর্থাৎ চোখ থেকে কিংবা চোখের লেন্স থেকে মিনিমাম যতটা ডিস্টেন্স অবধি কোনো বস্তুকে আমরা দেখতে পাবো যার পর থেকে, সেইটা হচ্ছে কিন্তু সেই ন্যূনতম কিংবা মিনিমাম ডিস্টেন্স কিংবা স্পষ্ট দর্শনের অনুভূতি জাগানোর জন্য একটা মিনিমাম ডিস্টেন্স, যেটা ত্রুটিবিহীন কোনো মানুষের চোখের ক্ষেত্রে যেটা 25 সেন্টিমিটার হয়ে থাকে, যেটাকে আমরা নিকট বিন্দুও বলে থাকি। তো এটা তোমরা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে চোখের দূরবিন্দু। যেরকম আমরা আগেরটাই দেখলাম নিকট বিন্দুর ক্ষেত্রে যে চোখ বিনা কোনো কষ্টতে কত দূর অবধি দেখতে পাচ্ছে কোন বস্তুকে, তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নিকট বিন্দু। তার মানে কি 25 সেন্টিমিটার অবধি
দেখতে পাচ্ছে না, কিন্তু 25 সেন্টিমিটার পর থেকে দেখতে পাচ্ছে। তো সে কত অবধি দেখতে পারবে থিওরিটিক্যালি? না, সেটা হচ্ছে অসীম অবধি, অর্থাৎ অসীম ডিস্টেন্স অবধি কিংবা ইনফাইনাইট ডিস্টেন্স অবধি দেখতে পাবে। তাহলে সেই ইনফাইনাইট ডিস্টেন্সটাই হবে তখন দূরবিন্দু, আর এই 25 সেন্টিমিটারটা হবে নিকট বিন্দু। তো এটা মাথায় রাখবে, তোমাদের বইতে 719 পেজে এটা রয়েছে। আর এই নিকট বিন্দু এবং দূরবিন্দু যে রেঞ্জের মধ্যে চোখের দেখার কথা, সেটা হচ্ছে ভিশন রেঞ্জ, যেটাকে আমরা বলি যে পাল্লা, দৃষ্টি পাল্লা যাকে বলা হয়। তো এই দৃষ্টি পাল্লাটাও মাথায় রাখবে। নিকট বিন্দু যেটা 25 সেন্টিমিটার, সেখান থেকে যে দূরবিন্দু হচ্ছে আমাদের ইনফিনিটি, তার মধ্যে যে পাল্লাটা অতটা ডিস্টেন্স থাকছে কিংবা অতটা পাল্লা থাকছে দেখার ক্ষেত্রে। তো এটা তোমরা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে চোখের অভিযোজন, অর্থাৎ চোখ কিভাবে নিজেকে অভিযোজিত করছে কিংবা অ্যাডাপ্ট করছে সিচুয়েশন ওয়াইজ কোনো বস্তু দেখার ক্ষেত্রে। যেমন ধরো কোনো কাছের বস্তু আছে কিংবা কোনো দূরের বস্তু আছে, ঠিক আছে, সেটা তো ম্যানিপুলেট করেই নিচ্ছে ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করে করে। কিন্তু তোমরা একটু ভেবে দেখো, যখন কোনো রুম প্রচুর আলো আছে, যেরকম ধরো এই রুমে আমি দাঁড়িয়ে আছি, এখন অনেক লাইট জ্বলছে, তো চোখের মনে কিন্তু নিজের থেকেই কিন্তু ছোট হয়ে গেছে, কারণ বেশি আলো প্রবেশ করারও প্রয়োজনই নেই, যেহেতু আলোকিত আছে রুমটা। কিন্তু যখন লাইটটা অফ করে দেবো, প্রথমে কিছু দেখতে পাবো না, তারপরে কিন্তু তোমরা দেখবে লক্ষ্য করে একটু হালকা হালকা দেখতে পাচ্ছি। কারণ তখন চোখের মনে কিন্তু নিজের মতো প্রয়োজন যেহেতু রয়েছে, আলো নেই, বেশি আলো প্রবেশ করাতে চাইছে যাতে করে প্রতিবিম্ব তৈরি করতে পারে, সেই জন্য চোখের মনে কিন্তু বড় হয়ে যায়। তাহলে যে প্রয়োজন মতো চোখের মনের আকার পরিবর্তন, বৃদ্ধি কিংবা হ্রাস, এই যে অ্যাডাপ্টেশনটা, এই যে ঘটনাটা, একেই বলা হয় চোখের কিন্তু কি না অভিযোজন। তো এটা তোমরা মাথায় রাখবে, চোখের মনি প্রয়োজন মতো ছোট বড় হওয়ার ক্ষমতাকেই বলা হয় চোখের অভিযোজন। তো এটা মাথায় রাখবে তোমরা। এরপরে রয়েছে দৃষ্টির স্থায়িত্ব কিংবা দৃষ্টি নির্বন্ধ। দেখো, আমরা কোনো জিনিস দেখলাম, তার রেশ কতক্ষণ অন্তত থাকবে আমাদের ব্রেনের মধ্যে, না সেটা হচ্ছে 1/10 সেকেন্ড, অর্থাৎ 0.1 সেকেন্ড। এবারে প্রশ্ন হচ্ছে যে ওই সময়টুকুর মধ্যে যদি অন্য কোনো কিছু চলে আসে, তো সেটা কি আমরা দেখতে পাই, সেটা কি আমরা রেকগনাইজ করতে পাই, সেটা কি আমরা অনুভূতি জায়গায় আমাদের চোখের মধ্যে? সেটা কিন্তু হবে না, কারণ 1-10 সেকেন্ড অবধি কিন্তু অনুভূতি থাকবে, তারপরে পরেরটা। তো তার মধ্যে যদি কোনো সিগন্যাল কিংবা কোনো কিছু আমরা যদি দেখি, তাহলে কিন্তু সেটা কিন্তু আমরা রেকগনাইজ করতে পারি না। তো এটা কিন্তু শোনার ক্ষেত্রেও তাই, যখন শুনি আমরা সেটাও সেই 1/10 সেকেন্ড হয়ে থাকে। তো এইটা হচ্ছে আমাদের পারসিস্টেন্স অফ ভিশন। তার মানে কি হচ্ছে, কোন বস্তুকে আমরা দেখলাম, তার অনুভূতি কিন্তু সঙ্গে সঙ্গে লোপ পাবে না, 1-10 সেকেন্ড অবধি থাকবেই। তো এটা মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের যে চোখ, আমরা জানি যে আমাদের দুটো চোখ রয়েছে। তো এই মানুষের যে দুটো চোখ রয়েছে, কিংবা অন্য প্রাণীর ক্ষেত্রেও যদি হয়, আমরা মানুষের ক্ষেত্রে যদি বলি, এই দুটো চোখ থাকার সুবিধা কি হচ্ছে না, দেখো একটা চোখে আমাদের যেরকম চক্ষু লেন্স রয়েছে, রেটিনা রয়েছে, সবকিছুই রয়েছে, তাহলে প্রতিবিম্ব এমনিও তৈরি হয়ে যাবে। তো দুটো থেকে কি অ্যাডভান্টেজ আমরা পেয়ে যাচ্ছি, দ্বিনেত্র যাকে বলা হয়, যে দ্বিনেত্র সিস্টেমটা, অ্যাডভান্টেজটা কি না, দেখো একই বস্তু আমরা দুটো চোখ দিয়ে দেখলাম, তো কার্যত দুটো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, কিন্তু আমাদের অনুভূতি জায়গায় কিন্তু একটা বস্তু। তাহলে আমি যদি পেনটা দেখছি, কিন্তু আমার এই চোখ লেফট রাইট দুটো চোখেই কিন্তু প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, কিন্তু পেনকে আমি একটাই দেখছি। তাহলে এখান থেকে আমরা ভাবো যে এটা কি করে তার সিস্টেমটা কাজ করছে, না একটা বস্তুর পার্টিকুলার পজিশন সে কত দূরে রয়েছে চোখ থেকে, এটা কিন্তু দুটো চোখ থাকার জন্য অনেক সুবিধা হচ্ছে। কারণ যদি একটা চোখ থাকতো, তাহলে কি হতো, এই বস্তু দ্বিমাত্রিক কিংবা ত্রিমাত্রিক, তার সম্বন্ধে কিন্তু কমপ্লিট ইনফরমেশন আমাদের মস্তিষ্কে কিন্তু আসতো না, আমরা সেটা বুঝতেই পারতাম না, রেকগনাইজ করতে পারতাম না। দুটো থাকার জন্য কি হচ্ছে, দুটো বস্তুর আলাদা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, ব্রেনে পৌঁছাচ্ছে, সে সেটাকে সমশিষ্ট করছে, আর এভাবে রিপ্রেজেন্ট করছে একটা কমপ্লেক্স প্রসিডিউরের মধ্য দিয়ে, যে আউটপুটে আমরা কিন্তু একটাই প্রতিবিম্ব দেখতে পাই, তার কমপ্লিট শেপ, তার ডাইমেনশন, সেটা কিন্তু আমরা ফিল করতে পারি। সে 2 ডাইমেনশনাল না 3 ডাইমেনশনাল, সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি রেকগনাইজ করতে পারি। এটা কিন্তু দ্বিনেত্র হওয়ার কিন্তু সুবিধে। তো এটা তোমাদের পরীক্ষায় যদি 1 মার্কসে আসে, এটা কাজে রাখতে পারে, এটা তোমার মাথায় রাখবে। আর এই জন্যই দেখবে একটা চোখ বন্ধ করে কিন্তু সূচের মধ্যে সুতো পরানো একটু কষ্টকর, কারণ সেটা বোঝাই যায় না যে সুতোর অগ্রভাগ এবং সূচের অগ্রভাগ সেটা কোন পজিশনে আছে, কতটা দূরে আছে, সেটা কিন্তু একটা চোখ খোলা রেখে কিন্তু একটু মুশকিল আছে। তো এইখানে আমাদের যে গুলো বললাম, এখান থেকে আমি একটা প্রশ্ন বলতে চাইছি তোমাদের, সেটা হচ্ছে, আমি কয়েকটা প্রশ্ন, যেহেতু এই টপিকটা অনেকেরই বোরিং লাগে, তো এখান থেকে প্রশ্ন বলতে, যেরকম একটা ছোট প্রশ্ন আমি কয়েকটা লিখে রেখেছি, যেরকম মানুষের চোখের স্বাভাবিক বৈশিষ্ট্য কি কি, না একটা উপযোজন অভিযোজন যেটা আমরা এখনই পড়লাম, এছাড়া কি এখন যেটা পড়লাম আমরা দৃষ্টি নির্বন্ধ, আর আরেকটা যেটা পড়লাম সেটা হচ্ছে কি
দ্বিনেত্র দৃষ্টি, যেটা মানুষের ক্ষেত্রে হয়। আর কি, মানুষের চোখে দূরবিন্দু নিকট বিন্দু কাকে বলে, কিংবা বলতে কি বোঝে, এটা মাথায় রাখবে। মানুষের চোখের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত, না যেটা নিকট বিন্দু অর্থাৎ 25 সেন্টিমিটার, সেটাই। এই ছোট ছোট প্রশ্নগুলো তোমরা পড়বে। মানুষের চোখের উপজন ক্ষমতা এবং অভিজন ক্ষমতা বলতে কি বোঝো, মানুষের চোখের দৃষ্টি নির্বন্ধ কাকে বলে, দৃষ্টির স্থায়িত্বের মান কত, মান তোমাদের বললাম 1/10 সেকেন্ড অর্থাৎ 0.1 সেকেন্ড। মানুষের চোখে দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে, এর সুবিধা কি, তাহলে কোন বস্তুর, যেটা আমি বললাম, ত্রিমাত্রিক কিংবা 3 ডাইমেনশনাল ইমেজ কিংবা প্রতিকৃতি তৈরি করতে এটা কিন্তু খুবই কাজে লাগে। আদর্শ চোখ কি, না যার স্পষ্ট দর্শনের পাল্লা হবে 25 সেন্টিমিটার এবং সেখান থেকে সেটা নিয়ে অদূর বিন্দু হবে ইনফিনিটি অবধি। তো স্বাভাবিকভাবে যে চোখের হবে সেটা আদর্শ চোখ হবে, যার ক্ষেত্রে সেটা হবে না সেটা কিন্তু আদর্শ চোখ হবে না। তো এটা মাথায় রাখবে। কেন হয় না, না বিভিন্ন শারীরিক কারণে হতে পারে, বয়সজনিত কারণ হতে পারে। এর জন্য কি হয়, সেই ফোকাস দূরত্ব কিন্তু পরিবর্তন হয়ে যায় চক্ষু লেন্সে। তার ফলস্বরূপ আমাদের কখনো মায়োপিয়া, কখনো হাইপারমেট্রোপিয়া, কখন বয়সের জন্য আবার প্রেসবায়োপিয়া কিংবা অ্যাস্টিগমেটিজম বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে এই ভিডিওতে এই অবধি আমি ইন্ট্রোডাক্টরি পার্টটা আলোচনা করলাম। এটাকে বাদ দেবে না, শর্ট প্রশ্ন 1 মার্কসের হতে পারে, ইদানিং আসছে না ঠিকই, কিন্তু তবু পড়ে রাখবে। নেক্সট পার্টটা কিংবা নেক্সট ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের যে ত্রুটিযুক্ত কিংবা ত্রুটিপূর্ণ যে দৃষ্টি, মানে আমাদের চোখের ক্ষেত্রে যে ত্রুটিগুলো হয়, সে যেটা তোমরা ক্লাস 10এও পড়েছো, হাইপারমেট্রোপিয়া পড়েছো, মায়োপিয়া পড়েছো, প্রেসবায়োপিয়া পড়েছো। তো এইগুলো কেন হয়, কিভাবে দূরীকরণ করা হয়, এর ম্যাথমেটিক্যাল ডিরেকশন করতে হবে, সেখান থেকে থিওরিও আসে আর অঙ্ক আসে। তাই এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। টিল দেন, বাই।